মনোযোগ দিয়ে আজকের স্টোরিটা আপনারা শুনবেন। খুব লম্বা এবং খুবই সুন্দর একটা স্টোরি। আমার কাছে মনে হয়েছে এই সময়কালের সবচেয়ে বেস্ট একটা স্টোরি। অনেক আগের কথা, এই যে স্টোরির যে পটভূমি অনেক বছর আগের, তখনও মানুষের হাতে হাতে মোবাইল ফোনের তেমন একটা ব্যবহার ছিল না। গ্রামের যে বড় লোক বা যারা অবস্থা সম্পন্ন মানুষজন, শুধুমাত্র তাদের হাতেই চাইনিজ ফোনের ব্যবহার ছিল। তো গ্রামেরই একজন ইউপি সদস্য, মেম্বার যাকে বলা হয়, রহমত মিয়া, তিনি ছিলেন এরকম একটা গ্রামেরই মেম্বার এবং তার ছিল একজন সাথে সদস্য বা তার সহকর্মী বলা যায়, তাকে সবসময় সাপোর্ট করত। শুদ্ধ বাংলায় বলতে গেলে পিএস বা সহকারী। তার নাম ছিল ফরিদ মিয়া। তো ওই মেম্বারের কথা আমি আগেই বলে রাখি, সে মেম্বার ছিল খুবই ধূর্ত প্রকৃতির একজন লোক এবং খুবই উশৃঙ্খল এবং বদমেজাজি স্বভাবের একজন লোক। সে নামাজ কালাম পড়তই না, সাথে ভালো কোনো কাজের মধ্যে তাকে পাওয়া যেত না। বলতে গেলে সে উল্টো অবিচার, অন্যায় এগুলাই করে বেড়াত। সেই গ্রামেরই একজন মসজিদের ইমাম, নাম ছিল তার হিরণ। সেই হিরণ ইমাম সাহেব, হিরণ হুজুর, সবাই গ্রামে তাকে হিরণ হুজুর বলেই জানত। তিনি ছিলেন খুবই ভালো এবং তিনি সবসময় সবাইকে ইসলামের দাওয়াত দিয়ে যেতেন এবং সবাইকে নামাজের জন্য আহ্বান করতেন। একজন ইমাম হিসেবে বা একজন ভালো মানুষ হিসেবে যা যা করা দরকার তিনি সেগুলা করতেন। এমনই একদিনের কাহিনী। বিকালবেলা হিরণ হুজুর তিনি মসজিদের দিকে যাচ্ছিলেন আসরের নামাজ পড়ানোর জন্য। পথিমধ্যে ওই রহমত মেম্বারের সাথে তার দেখা এবং সাথে ছিল তার সহকারী ফরিদ মিয়া। তো হিরণ হুজুর তিনি আগে থেকেই তাদেরকে চিনতেন। তিনি রহমত মেম্বারকে দাওয়াত দেন, বলেন, মেম্বার সাহেব চলেন নামাজ পড়ে আসি। তো মেম্বার তিনি হিরণ হুজুরকে বলে, হুজুর আমার অনেক কাজ আছে, আমি পরে যাব, এই বলে এক কথা ইগনোর করে। এবং তার হাতে একটা ফোন ছিল, চাইনিজ ফোন। সেই সময়কালের সেই চাইনিজ ফোনের মধ্যে উল্টো উচ্চস্বরে গান বাজিয়ে হিরণ হুজুরের সামনে থেকে বিদায় হন। তো হিরণ হুজুর একটা মুচকি হাসি দিয়ে আর কিছু বলেন না, তিনি মসজিদের দিকে চলে যান এবং মসজিদে গিয়ে উনি ওনার মতো নামাজ কালাম পড়ান। এইদিকে রহমত যে মেম্বার, তার বাসার মধ্যে একটা প্রবলেম চলতেছিল। সেটা হচ্ছে তার একটা বাচ্চা কিছুদিন আগে জন্ম নিয়েছিল এবং সেই বাচ্চা খুবই অদ্ভুত আচরণ করত, বিশেষ করে রাতের বেলা। রাতের বেলা অন্য বাচ্চারা যেভাবে ঘুমিয়ে যেত, রহমত মেম্বারের বাচ্চাটা সেভাবে ঘুমতো না। উল্টো এত বেশি কষ্ট হতো তার, মানে তাকে ঘুম পাড়ানোর জন্য সেই বাচ্চা নাকি দুই চোখের পাতা একদমই এক করতো না। তাছাড়া সেই সাথে কান্না ছিল এবং খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন মেম্বার সাহেবের বাড়ির মধ্যে। তো উনাকে মেম্বার সাহেবের স্ত্রী বারবার করে বলেছিলেন যে মসজিদের যে হুজুর আছে, হিরণ হুজুর, শুনেছি তিনি খুব কামিল লোক, ওনাকে নিয়ে আসেন, উনি একটু ঝাড়ফুঁক করে দিলে হয়তো আমাদের বাচ্চাটা ভালো হয়ে যেতে পারে। এইদিকে রহমত হুজুর তিনি কিন্তু রহমত মেম্বার তিনি কিন্তু হিরণ হুজুরকে একদমই দেখতে পারতেন না, কারণ হিরণ হুজুর ছিলেন রহমত মেম্বারের কমপ্লিটলি উল্টো একজন মানুষ, উল্টো একজন চরিত্র। রহমত মেম্বার তিনি করতেন সব আকাম কুকাম, আর হিরণ হুজুর তিনি ছিলেন খুব ভালো এবং তিনি যে সমস্ত সালিশ বা বিচারের মধ্যে যেতেন সেখানে রহমত মেম্বারকে কাউন্টার দিতেন ভালো বিচার করার জন্য। তো ওনাদের মধ্যে সেই থেকে একটা দ্বন্দ্ব আগে থেকেই ছিল। যখনই ওনার স্ত্রী হিরণ হুজুরের নাম বলেন তখনই তিনি রাগ করেন এবং চিল্লিয়ে উঠে বলেন, কিসের হিরণ হুজুর, সে কি করবে? এই বলে ওনার স্ত্রীকে ধমক দেন এবং হিরণ হুজুরকে সামনে আসতে দেন না। কিন্তু এই যে বাচ্চার যে প্রবলেম,
সেটা আস্তে আস্তে এক কথা দুই কথা, একজনের কান আরেকজনের কান, এভাবে করতে করতে পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে যায় যে মেম্বার সাহেবের বাচ্চাটা খুব অদ্ভুত আচরণ করে এবং বাসার মধ্যে খুব সমস্যা করতেছে। এভাবে কথাটা আস্তে 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 সবার কানে যেতে যেতে হিরণ হুজুরের কানেও চলে যায়। তো একদিন হিরণ হুজুর নিজেই মেম্বার সাহেবের সাথে দেখা হলে তিনি জিজ্ঞেস করেন বা প্রস্তাব দেন যে মেম্বার সাহেব, আপনার বাচ্চা নাকি খুব অসুস্থ, এরকম এরকম আচরণ করে, আমি কি আপনার বাচ্চাটাকে একবার দেখতে পারি? হিরণ হুজুরের এই কথাতে মেম্বার সাহেব খুব রেগে যান এবং তিনি বলেন, আপনি আমার বাচ্চা থেকে কি করবেন, আপনি আপনার কাজ করেন। তো যাই হোক, হিরণ হুজুর বরাবরের মতো একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যান, কেটে পড়েন এবং এই বাচ্চাকে নিয়ে সেই রহমত মেম্বারের প্রবলেম চলতেই থাকে। এভাবে দিন যায়, মাস যায়, কোনোভাবেই কোনো সমস্যার সমাধান হয়নি, বরং আরো বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে। যেটা হচ্ছে, একদিন দুপুরবেলা বলা যায়, সে বাচ্চাকে উঠোনে বসিয়ে সে মেম্বার সাহেবের যে স্ত্রী ছিল, ভানু বেগম ছিল ওনার নাম, সেই ভানু বেগম একটু দূরেই কিছু হাতের কাজ করতেছিল, আর মেম্বার সাহেব তিনি করতেছিল কি, ওই কলপারে বা পুকুর ঘাটের দিকে শাওয়ার নিচ্ছিল। তো গোসল করতেছিল, এমন সময় বাইরের একজন, তাদের বাড়ির পাশের একজন লোক, তিনি মেম্বার সাহেবের উঠোনে আসেন এবং কি মনে করে সে বাচ্চা যখন দেখতে যান, তিনি হঠাৎ করে চিৎকার দিয়ে সেখান থেকে দৌড় দেন। তো ভানু বেগম মেম্বার সাহেবের স্ত্রী, তিনি চলে আসেন বাচ্চার কোনো কিছু হলো কিনা দেখতে, কিন্তু তিনি অবাক হয়ে যান। এই 2-3 মাসের বাচ্চা যেটাকে শুয়ে রাখা হয়েছিল উঠোনের মাঝখানে, সে বাচ্চা উঠে বসেছে এবং তার চোখ আগুনের গোলার মতো জল করে জ্বলতেছে। এরকম দৃশ্য দেখে হয়তো বানু বেগম মা ছিল বলে তিনি সহ্য করতে পেরেছিলেন, তিনি একদমই শক্ত হয়ে যান এবং এদিকে আওয়াজ শুনতে শুনতে, সবার চিল্লাপাল্লা শুনতে শুনতে রহমত মেম্বার তিনিও চলে আসেন এবং তিনি এসে দেখেন এইরকম একটা অবস্থা। এরকম একটা অবস্থা দেখার পর তিনি ওখানেই দাঁড়ানো অবস্থায় সেন্সলেস হয়ে পড়ে যান। তো পরবর্তীতে বিভিন্ন দোয়া কালাম পড়ার পর বাচ্চার চোখটা স্বাভাবিক হয় এবং মেম্বার সাহেবেরও জ্ঞান ফিরে আসে। তো এইবার চারপাশের মানুষজন যখন জড়ো হয়, সবার কথা মতো হিরণ হুজুরকে ওনার বাসায় আসতে বলা হয় এবং হিরণ হুজুর প্রথমবারের মতো মেম্বার সাহেবের বাড়িতে আসেন। তো হিরণ হুজুর বাড়িতে আসার পর, বাচ্চাটাকে দেখার পর তিনি একটা কমেন্টস করেন, যেটা শুনে পুরো গ্রামবাসী বা চারপাশের যে মানুষজন সেখানে জড়ো হয়েছিল সবাই খুব অবাক হন। হিরণ হুজুর বলেন, এই বাচ্চা তো মানুষের না, এই বাচ্চা তো জিনের বাচ্চা। বিশেষ করে সবার পাশাপাশি রহমত মেম্বার খুব অবাক হন এবং তিনি বলেন, এটা আমার বাচ্চা, আপনি কি বলতেছেন, এটা জিনের বাচ্চা কিভাবে হয়? তো এবার বলি বাচ্চাটার আসলে একটু কাহিনী। এই বাচ্চাটা কিন্তু ভানু বেগম, মানে রহমত মেম্বারের যে স্ত্রী, ওনার ছিল না। রহমত মেম্বারের দুটো স্ত্রী ছিল, এর মধ্যে ছোট যে বউটা ছিল সেটা ছিল ভানু বেগমেরই আপন ফুফাতো বোন। মানে বছর খানেক আগে বিয়ে হয়েছিল মেম্বার সাহেবের সাথে। যেহেতু মেম্বার সাহেব ভানু বেগমের সাথে 5-10 বছর ধরে, দীর্ঘ সময় ধরে সংসার করতেছেন, কিন্তু কোনো বাচ্চা হচ্ছিল না, সেই কারণে ভানু বেগম নিজের ফুফাতো বোনকে মেম্বার সাহেবের সাথে বিয়ে দেন। তো সেই ফুফাতো বোনের ঘরের বাচ্চা ছিল এই বাচ্চাটা, কিন্তু বাচ্চাটা হওয়ার সাথে সাথে ভানু বেগমের ফুফাতো বোন বা ওই যে রহমত মেম্বারের যে ছোট বউ, তিনি মারা যান এবং বাচ্চাটা লালন পালন করার দায়িত্ব মা হিসেবে ভানু বেগমের কাছে আসে। যাই হোক, হিরণ হুজুরকে সবাই ধরে এবং সবাই জিজ্ঞেস করে, এই বাচ্চা তো মেম্বার সাহেবের, হুজুর আপনি কি বলতেছেন, এটা কিভাবে জিনের বাচ্চা হয়?
তো হুজুর তখন একটা কথাই বলে যে আপনার যে ছোট বউ ছিল সেই কিন্তু এই বাচ্চাটাকে ধ্বংস করেছে বা এভাবে একটা বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। এই বাচ্চা যে জিনের আওতায় চলে গিয়েছে বা জিনের বাচ্চা বললাম, সেটার জন্য আপনার মৃত স্ত্রী দায়ী। এই কথা বলার পর রহমত মেম্বার নিজের মান সম্মান বাঁচাতে সবার সামনে খুব রেগে উঠেন এবং রেগে উঠে হিরণ হুজুরকে খুব দুর্ব্যবহার করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। সেই সাথে তিনি এটাও বলেন যে আমি দেখে নিব আমার মৃত বউয়ের নামে বদনাম দেয়া হুজুর কিভাবে গ্রামের মধ্যে থাকে। তো উনি যেহেতু গ্রামের মধ্যে মেম্বার এবং ওনার যেহেতু ভালোই দাপট ছিল, উনি করেন কি, গ্রামের আরও কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদের সাথে বসেন এবং তাদেরকে হাত করে এই হিরণ হুজুরকে গ্রামের যে মসজিদ ছিল সেই মসজিদ থেকে বের করে দেন। এরকম একটা শুক্রবারে জুমার নামাজ পড়ানোর পর হিরণ হুজুর তিনি গ্রাম থেকে চলে যান এবং গ্রামের কিছু মানুষ দেখেছিল সেদিন হিরণ হুজুর খুব হাসতে হাসতে বিদায় নিচ্ছিল। গ্রাম থেকে সোজা তিনি বের হয়ে হাঁটতে থাকেন, একবারও নাকি তিনি গ্রামের দিকে ফিরে তাকাননি। যাক, হিরণ হুজুর চলে গেল অনেক অপমান সহ্য করে। এদিকে ইমাম সাহেবের যে বাচ্চা, সে বাচ্চা দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু অন্য স্বাভাবিক বাচ্চাদের মতো বড় হচ্ছিল না, বরং তার যে শারীরিক গঠন, তার যে শারীরিক উন্নতি হওয়ার কথা ছিল বয়সের সাথে সাথে, সেটাও হচ্ছিল না। প্রবলেম যে আগে চলতেছিল সেগুলা ক্রমাগত চলতে থাকে এবং সেগুলা বলতে গেলে আরো বেশি বেড়ে যায় এবং তারাও একটা সময় এই সমস্ত সমস্যার সাথে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় যেটা, সেটা ছিল বাচ্চাটা খুব বেশি বড় হচ্ছিল না। তার সমবয়সী অন্য গ্রামের বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে যায়, মানে যেভাবে ন্যাচারালি হওয়ার কথা সেভাবে বড় হয়ে যায়। কিন্তু মেম্বার সাহেবের যে বাচ্চা, সে বাচ্চার নাম ছিল রেন্টু। রেন্টু কিন্তু বড় হয়নি এবং রেন্টুর আচার ব্যবহার, রেন্টুর চাল চলন, দৃষ্টিভঙ্গি সব কিছু অন্য গ্রামের বাচ্চাদের চেয়ে ভিন্ন ছিল এবং বলতে গেলে রাত হলেই সে বাচ্চার সব কিছু ভিন্ন হয়ে যেত এবং ভয়ানক রূপ নিত। তো গ্রামের যে মানুষজন, ইভেন মেম্বার সাহেবের যে বাড়ির যা আশেপাশের যে প্রতিবেশী, তারাও কিন্তু ভুল করে মেম্বারের বাড়িতে বিকালবেলা বা সন্ধ্যার দিকে আর আসতো না, কারণ এই যে জিনের বাচ্চা বা মেম্বার সাহেবের যে বাচ্চা, সেই বাচ্চাটাকে খুব ভয়ানকভাবে হয়তো তাদের সামনে পড়ে যেতে পারে এবং সেটা দেখে যে ভয় পাওয়ার একটা ভয় ছিল, সে কারণে আশেপাশের লোকজনও মেম্বার সাহেবের বাড়ি সন্ধ্যার দিকে পরিত্যাগ করতো বা অ্যাভয়েড করতো। তো এভাবে প্রায় 2-3 বছর চলে যায়, কোনো কিছুরই কুল কিনারা হয় না। গ্রামের যে মসজিদ, সেই মসজিদে অন্য একটা হুজুর আসেন, সেই হুজুরটাও খুব ভালো ছিল এবং এরই মাঝখানে একদিন মেম্বার সাহেব সেই হুজুরকে ওনার বাসায় আনেন এবং এনে সেই হুজুরকে যখন ওনার বাচ্চাটা দেখতে বলেন, হুজুর বাচ্চাটা দেখে বলে আসলে এই বাচ্চার মধ্যে সমস্যা আছে এবং এই বাচ্চা জিন দ্বারা প্রোটেক্টেড, মানে জিনের আওতাধীন একটা বাচ্চা, এবং এই বাচ্চাকে কিন্তু এই বাচ্চার চিকিৎসা করা বা এই বাচ্চার জন্য কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না, কারণ এই বাচ্চার চারপাশে যে জিনগুলা আছে তারা অনেক বেশি শক্তিশালী, যাদেরকে বশ করা বা যাদেরকে মানা করা আমার পক্ষে সম্ভব না। এইবার রহমত মেম্বারের বিষয়টা মাথার মধ্যে ভালো করে ঢুকে তিনি চিন্তা করেন, আজ থেকে প্রায় 3-4 বছর আগে হিরণ হুজুর তিনি বলেছিলেন এই বাচ্চা তো জিনের বাচ্চা, এবং আজকের যে হুজুর মসজিদের, তিনিও কিন্তু সেম কথা ওই রকমই বলতেছেন। কিন্তু এইবারের যে হুজুর, ওনার সাথে কিন্তু হিরণ হুজুরের মতো মেম্বার সাহেবের তেমন কোনো দ্বন্দ্ব ছিল না, সেহেতু তিনি চিন্তা করেন এই হুজুর তো মানে মিথ্যা বলার মানে কোনো কারণ থাকে না। যাই হোক, মেম্বার সাহেব কি করবেন বুঝতে পারেন না, তো তিনি ওনার যে
বড় বউ ছিল ভানু বেগম, ওনাকে একদিন ডাকেন এবং ডেকে নিয়ে সেই মসজিদের যে ইমাম উনি সহ একটা ঘরের মধ্যে বসেন এবং জিজ্ঞেস করেন যে ভানু বেগম, তুমি কি তোমার ফুফাতো বোন বা আমার যে ছোট বউ ওর সম্পর্কে কোনো কিছু জানতা কিনা? তো তখন ভানু বেগম কথাগুলো স্বীকার করে এবং বলে, আমার ফুফাতো বোন সে প্রায় সময় রাতের বেলা বের হয়ে যেত, বের হয়ে ওই যে বাড়ির পাশ থেকে দূরে দেখা যাচ্ছে তাল গাছ, সেই তাল গাছের নিচে গিয়ে কার সাথে জানি দেখা করত। তা আমি কথাটা লুকিয়ে গিয়েছিলাম যাতে পরিবারে কোনো অশান্তি না হয়। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে বোন, তুই কই যাস এই রাতের বেলা? তা আমার ফুফাতো বোন তখন আমাকে বলেছিল যে নিকুশ নামের একজনের সাথে তার দেখা হয়। তো ভানু বেগম জিজ্ঞেস করেছিল, এই নিকুশ কে? তো তখন তার সে ফুফাতো বোন, মেম্বার সাহেবের ছোট স্ত্রী বলা যায়, তিনি বলেন, বুবু তুই চিনবি না। এই কথা বলার পর ভানু বেগম আসলে আর কথা বাড়ায়নি, যেহেতু পরিবারের মধ্যে অশান্তি হতে পারে এবং রিসেন্টলি বিয়ে হয়েছে মেম্বার সাহেবের সাথে। তিনি বিষয়টা ধামা চাপা দিয়ে যান এবং এটা নিয়ে আর কিন্তু কোনো বাড়াবাড়ি করেন না। তো হুজুর বলেন, এই যে নিকুশ বলতেছেন বা আপনার ফুফাতো বোন বেঁচে থাকার সময় যার সাথে দেখা করত, এটা কিন্তু ভালো কোনো কিছু ছিল না এবং এইটার কারণেই মেম্বার সাহেবের বাচ্চা কিন্তু আজকে এরকম অভিশপ্ত বা এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো মেম্বার সাহেব পুরো বিষয়টা বুঝতে পারেন এবং তিনি তার যে ভুল হয়েছিল, হিরণ হুজুরকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়া, হিরণ হুজুরকে অপমান করা, সেটা তিনি বুঝতে পারেন এবং তিনি মনে প্রাণে সব দিক দিয়ে চেষ্টা করে সেই হিরণ হুজুরকে খুঁজতে থাকেন। এভাবে 4-5 গ্রামের মধ্যে আরও চারপাশে তিনি খোঁজ লাগান, কিন্তু হিরণ হুজুরকে আসলে আর পাওয়া যায়নি। কোথায় তিনি আছেন বা কোথায় তিনি অবস্থান করতেছেন সেই হুজুরেরও আর কোনো হদিস পাওয়া যায়নি। এভাবে আরও একটা বছর চলে যায়। ইমাম সাহেবের বাড়ির মধ্যে সমস্যার অন্ত থাকে না। এই যে রেন্টু, ওনার বাচ্চা দিন দিন যতটুকু বড় হচ্ছিল, সমস্যা আরও বেশি বেড়ে যাচ্ছিল, কারণ তার কাজকর্ম, তার অ্যাটিটিউড, তার চাহনি সবকিছু আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠতেছিল, যেটা বাড়ির লোকজন ছাড়া আসলে চারপাশের মানুষজনের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছিল না। তো ইমাম সাহেব বললাম, মেম্বার সাহেবের অবস্থা খুবই করুণ হয়ে যায়। তিনি কি করবেন, এটার কি সমাধান করবেন তিনি বুঝতে পারেন না। এরই মধ্যে দিয়ে হঠাৎ করে তিনি শুনতে পান হিরণ হুজুর নাকি গ্রামে ফিরে এসেছে। তিনি খুব খুশি হন। তিনি এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যান এবং ছুটতে থাকেন। গ্রামের লোকজন নাকি মসজিদের সামনেই হিরণ হুজুরকে দেখতে পেয়েছে এবং সেখানে নাকি তারা সবাই হিরণ হুজুরের সাথে মত বিনিময় করতেছে। তো মেম্বার সাহেব তিনি সেখানে চলে যান এবং হিরণ হুজুরকে বলে, হুজুর কোনো কথা নাই, চলেন আপনি আমার বাড়িতে। এই বলে হিরণ হুজুরকে নিয়ে আসেন মেম্বার সাহেবের বাড়িতে এবং উঠোনবর্তী গ্রামের মানুষজন সেখানে জড়ো হয়েছিল। তো সবার সামনে মেম্বার সাহেব হিরণ হুজুরের কাছে মাপ চেয়ে নেন শুরুতেই এবং বলেন, সেদিন আমি আপনাকে অপমান করেছিলাম, আমার ভুল ছিল, আমি আজকে আপনার কাছে সেটার জন্য ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন এবং আপনি আমার বাচ্চাটাকে একটু দেখেন কোনো কিছু করা যায় কিনা। তো হিরণ হুজুর সবাইকে অবাক করে দিয়ে বলেন, আমি আপনাদের গ্রামে আসলাম দুটো কারণে, একটা হচ্ছে আপনাদের সাথে দেখা করার জন্য এবং আরেকটা কারণ হচ্ছে মেম্বার সাহেবের যে বাচ্চাটা তাকে দেখার জন্য। এই কথা শোনার পর সবাই খুব অবাক হয় এবং মেম্বার সাহেব তিনি অবাক হলেও তিনি খুব খুশি হন। তিনি সবার সামনে বলেন, হুজুর আপনি আমার ছেলেটাকে দেখেন, আপনি যদি আমার ছেলেটাকে ভালো করে দিতে পারেন, আমি সবার সামনে ওয়াদা করতেছি, আমি মেম্বারি যে চেয়ারটা সেটা আমি আপনাকে দিয়ে দিব। তো হিরণ হুজুর তিনি মুচকি হেসে বলেন,
মেম্বার সাহেব, আমি আপনার চেয়ার নিতে পারবো না, বা আপনার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি এসেছি একটা দিনের জন্য, আমাকে চলে যেতে হবে, কারণ আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়ে আছে। তো যাই হোক, মেম্বার সাহেবের ছেলেকে সেখানে আনা হয় উঠোনবর্তী মানুষের সামনে, এবং হিরণ হুজুর তিনি সেই বাচ্চাটাকে জিজ্ঞেস করে যে, বাবা তুই কেমন আছিস? এইভাবে ডাকার পর সবাই খুব অবাক হয়ে দেখে মেম্বার সাহেবের যে বাচ্চাটা রেন্টু, সে খুব হাসি মুখে হিরণ হুজুরের সাথে কথা বলে, এবং যেটা অস্বাভাবিক ছিল, কারণ সেই বাচ্চা কারোর সাথে কিন্তু মিশত না, এবং কারো যদি দিকে তাকাতো সেটাও কিন্তু খুব ভয়ানক একটা দৃষ্টিতে তাকাতো। তো হিরণ হুজুরের সাথে সেটার বিপরীত হলো। সবাই আরও বেশি উৎসুক এবং আগ্রহ নিয়ে বিষয়টা দেখতে থাকে। তো হিরণ হুজুর বলে, রেন্টু, আমি তোমাকে ছোটকালে দেখেছিলাম, এখন আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব, তুমি আমার সাথে সত্য কথা বলবা, তাহলে কিন্তু আমি তোমাকে কিছু মিষ্টি খাওয়াবো। তো এই রেন্টুর একটা পছন্দের খাবার ছিল মিষ্টি, এবং সেটার কথা বলার পর রেন্টু খুব খুশি হয়, এবং সে বলে, আচ্ছা ঠিক আছে। এটা বলে সে মাথা নাড়ে, এবং ইমাম সাহেব একটা দোয়া পড়ে রেন্টুর মাথার উপর হাত রেখে জিজ্ঞেস করে, কেন পোলাটার লগে আইসস? গ্রামের বাসায় এভাবে জিজ্ঞেস করে, এবং রেন্টুর গলা দিয়ে সবাই উঠোনবর্তী মানুষ দেখে খুব মোটা একটা কণ্ঠে জিজ্ঞেস করে, মানে বলে যে, রেন্টুর মা আমারে এই পোলাটারে দিয়ে গেছে, আমি এখন ওর সাথে থাকি, ওর দেখাশোনা করি, আমি আমার নিজের পোলার মতোই ওরে ভালোবাসি। এরকম একটা মোটা মানুষের, বয়স্ক মানুষের কণ্ঠে কথাগুলা ভেসে আসে রেন্টুর গলা থেকে। সবাই খুব অবাক হয়ে যায়, এবং সবাই দেখতে থাকে খুব উত্তেজনার সাথে। তখন হিরণ হুজুর বলে, আপনারা কেউ ভয় ভাবেন না, কেউ এখান থেকে যাবেন না, কারো কোনো ক্ষতি হবে না। তো তখন হিরণ হুজুর জিজ্ঞেস করে রেন্টুকে, ঠিক আছে, তুই নিজের পোলার মতো মনে করে এর শরীরে থাকতেছস, কিন্তু তুই কি বুঝতেছস তোর কারণে এর যে শরীরের শক্তি, জীবনী শক্তি, সেটা শেষ হয়ে যাচ্ছে। বাচ্চাটা তো বড় হতে পারতেছে না, বাচ্চাটা তো বেশি দিন বাঁচতে পারবে না, তো তোর কি উচিত এর শরীরে থাকা? তো রেন্টু তখন ইমাম হুজুরের দিকে রাগী দৃষ্টিতে তাকায় এবং বলে, তুই যত কিছুই বল না কেন, আমি এর ছাড়ি যাবো না। বেশি কথা বললে তোর যে রূপ, আসল রূপ, সেটা কিন্তু আমি সবার সামনে ফাঁস করে দিব। তো এইবার হিরণ হুজুর একটু ভেবাচেকে খেয়ে যান। তবে লোকজন, যে গ্রামের লোকজন ছিল, তারা আসলে বুঝতে পারেন না আসল রূপ বের করে দিবে মানে কি বোঝাচ্ছে। তো হিরণ হুজুর তিনি বলে, আচ্ছা তাহলে তুই যাবি না? না। তখন রেন্টু বলে খুব মোটা গলায়, না আমি যাব না, দেখি তুই আমার কি করতে পারিস। এই কথা বলার পর হিরণ হুজুর কিছু দোয়া কালাম পড়তে থাকে সবার সামনে, এবং একটা সময় সবাইকে বলে, আমাকে একটা বোতল এনে দিন। এই বলে যখন সবাই একটা বোতল এনে দেয়, তখন সে হিরণ হুজুর রেন্টুর কোমরটা ধরে তাকে একটা ঝাঁকি দেন। ঝাঁকি দেওয়ার সাথে সাথে রেন্টু প্রস্রাব করা শুরু করে, এবং হিরণ হুজুর তার প্রস্রাবগুলা সেই বোতলের মধ্যে ঢুকিয়ে ফেলে। তো ঢুকানোর পর তিনি দ্রুত প্রস্রাব সহ সেই বোতলটা বন্দি করে ফেলেন, লক করে দেন, এবং সবাইকে বলেন, আর কোনো ভয়ের কিছু নাই, আমি যে বদমাইশটা ছিল এই রেন্টুর মধ্যে, তাকে বন্দি করে ফেলেছি, এবং মেম্বার সাহেবের বাচ্চা আজকে থেকে সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তো সবাই খুব খুশি হয়, এবং উপস্থিত যারা ছিল তারা দেখে ওই যে রেন্টু, তার স্বভাব চরিত্রের মধ্যে সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন চলে আসে, এবং সে অন্য বাচ্চাদের মতো এত মানুষজন দেখে ভয় পেয়ে যায়। স্বাভাবিকভাবে একটা বাচ্চা যদি অনেক মানুষ দেখে, অনেক মানুষজন ভিড়ের মধ্যে থাকে, যেরকম কান্নাকাটি করে মায়ের কাছে যেতে যায়, ওই রকম একটা আচরণ করা শুরু করে। স্বাভাবিক একটা বাচ্চার আচরণ যখন করা শুরু করে, ভানু বেগম তিনি এসে তাড়াতাড়ি রেন্টুকে কুলে নিয়ে নেন, এবং ইমাম সাহেবও
সেখান থেকে উঠে পড়েন। তিনি সবাইকে বলেন, আমার এখন যেতে হবে, আপনারা থাকেন। তো সবাই মূলত মেম্বার সাহেবের বাচ্চাটার এইরকম আমূল পরিবর্তনে ওই বিষয়টার দিকে ঝুঁকে পড়েন এবং সবাই বাচ্চাটাকে দেখতে থাকেন। এরই মাঝখানে হিরণ হুজুর তিনি মেম্বার সাহেবের বাড়ির উঠোন থেকে বের হয়ে রাস্তা ধরে হাঁটা দেন। তো সবাই ব্যস্ত থাকলেও মেম্বার সাহেবের যে একজন সহকারী বা সহকর্মী ছিল ফরিদ, তিনি করেন কি, হিরণ হুজুরের পেছন পেছন হাঁটা দেন এবং হাঁটতে 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 একটা সময় প্রায় যখন গ্রামের বাইরের সীমানায় চলে আসেন, তখন হিরণ হুজুর পেছন ফিরে ফরিদকে বলে, ভাই ফরিদ, তুমি কই যাচ্ছ, আমার পেছন পেছন কেন? তো ফরিদ তখন হিরণ হুজুরকে বলে যে, না হুজুর, আমি এমনি আপনার পেছন পেছন আসলাম, জানি না কি এর লাগে আমি আপনার পেছন পেছন চলে আইছি। আচ্ছা তাক, আপনি চলে যান, আমি জায়গা তাইলে। এইভাবে বলে হিরণ হুজুরকে বিদায় দেন এবং বাকি অংশটা গ্রামবাসী এবং ইমাম যে মেম্বার সাহেব তিনি ফরিদের মুখ থেকে শুনেন। তো তখন সবাই জিজ্ঞেস করে, তারপর কি হলো ফরিদ ভাই, হিরণ হুজুর কোন দিকে গেলেন? এই কথাটা বলার পর ফরিদ ভাই সে মেম্বারের সহকারী, তিনি সবাইকে অবাক করে বলেন, আসলে এরপর যেটা ঘটেছিল বা আমার সামনে হয়েছিল সেটার কোনো ব্যাখ্যা, সেটার কোনো আইডিয়া আমার কাছে নাই। আমি সেদিন দেখেছিলাম হিরণ হুজুর কয়েক কদম আগানোর পর হঠাৎ করে সম্পূর্ণ মানুষের রূপ থেকে একটা পাখির রূপ নেয় এবং আমার সামনে দিয়ে উড়তে উড়তে দূরে মিলিয়ে যায়। সেদিন সেই হিরণ হুজুরের পাখি হয়ে উড়ে যাওয়ার দৃশ্যটা শুধুমাত্র ফরিদ দেখেছিল এবং খুবই অবাক হয়ে সেখানে ফরিদ দাঁড়িয়েছিল অনেকক্ষণ। এবং একটা সময় সে যখন চলে আসে বাড়িতে, সেদিন রাতেই ফরিদ স্বপ্নে দেখে হিরণ হুজুর তাকে হাসতে হাসতে বলেছিল যে, ফরিদ, তুমি যে আমাকে দেখেছিলে এভাবে, ঠিক আছে, সেটা তুমি গ্রামবাসীকে বলতে পারো এবং সেই সাথে তুমি একটা কথা বলবা, আমি কিন্তু মানুষ ছিলাম না, আমি একটা জিন ছিলাম। আমি তোমাদের গ্রামে এসেছিলাম মূলত মেম্বার সাহেবের বাচ্চাটাকে ভালো করে দেওয়ার জন্য। আমার সে কাজটা শেষ হয়ে যাওয়াতে সেটা আমি অনেক আগেই চেষ্টা করেছিলাম, যেহেতু মেম্বার সাহেব আমাকে সেটার পারমিশন দেয়নি এবং আমাকে অ্যালাউ করেনি, সেজন্য আমি ওনার বাচ্চাটার চিকিৎসা করতে পারিনি। এত বছর পরে এসে সেটা আমি করে দিয়ে গেলাম। তো যাই হোক, আমার কাজটা আমি শেষ করেছি, তুমি চাইলে তোমার গ্রামবাসীকে বলতে পারো বা কথাটা তুমি চাইলে গোপন রাখতে পারো। তো ফরিদ কথাটা কিন্তু গোপন রাখতে পারেনি, সবাইকে বলেছিল এবং সবার সাথে শেয়ার করেছিল সেই জিন হুজুর বা ইমাম হিরণ হুজুরের কথা। তো সেই গ্রামের মধ্যে, আমি গ্রামের নাম ঠিকানা কোনো কিছু উল্লেখ করতেছি না, এখনো নাকি সবাই সে কাহিনীটি সবার মুখে মুখে প্রচলিত। সবাই নাকি জানে সেই ইমাম জিন হিরণের কথা সবার কাছে কম বেশি একটা মিথের মতো প্রচলিত। তো কেমন লাগলো আপনাদের এই কাহিনীটি, সেটা আপনারা জানাবেন। ও একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এরই মধ্যে কিন্তু একটা কাহিনী আমি মিস করে গিয়েছি। ওই যে ইমাম সাহেবের ছোট বউ ভানু বেগমের আপন ফুফাতো বোন, সে কিন্তু চেষ্টা করেছিল ওই যে নিকুশ জিনটা তাকে দিয়ে ভানু বেগমকে ভান মেরে বা কালো জাদু করে মেরে ফেলার, যাতে সেই পুরো সংসারের অধিপতি হয়। বা মেম্বার সাহেব ভানু বেগমকে প্রথম স্ত্রী হিসেবে যে ভালোবাসত, সেটা কিন্তু তার আপন ফুফাতো বোন হলেও তার ছোট বউ কিন্তু মেনে নিতে পারতেছিল না। সেজন্য সে জিন বা সে অপশক্তির সাহায্য নেয় এবং চেষ্টা করেছিল সে ভানু বেগমকে মেরে ফেলতে, কিন্তু মারতে পারেনি। উল্টো বাচ্চা হওয়ার সময় সে যেহেতু মরে যায়, ওই জিনটাই ভানু বেগমকে না মেরে উল্টা সেই বাচ্চাটার ভেতরে ঢুকে পড়ে।
তো এর পিছনে যে একটা কালো জাদুর একটা ভান মারার একটা বিষয় রিলেটেড ছিল, সেটা আমি মিস করে গিয়েছিলাম। এখন আমার মনে পড়লো, সেটা আমি আপনাদেরকে উল্লেখ করে দিলাম। যাই হোক, আজকের যে স্টোরি সেটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন। আমি ভাঙা ভাঙা গলায় বা বসা গলায় আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তবে আমার কাছে এই স্টোরিটা আসলে ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি মনে হয়েছিল। আপনারা আপনাদের ব্যক্তিগত মতামতটা আমাকে লিখে জানাবেন। সেই সাথে বেশি বেশি সাবস্ক্রাইব করতে থাকুন বৌদ্ধিক এবং শেয়ার করতে থাকুন। লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করে আপনাদের মতামত দিতে ভুলবেন না। আমি চলে যাচ্ছি আজকের মতো। আগামী সপ্তাহে আবারও একটা স্টোরি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।